নমস্কার, আমি প্লাবিতা। ট্যাঁশগড়ুর আজকের গল্প পরিবেশনায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন লেখিকা অনুষ্টুপ শেঠের লেখা গল্প কুলদেবতা। লেখিকার লেখা ফ্যান্টাসি থ্রিলার বই মিশন পৃথিবী এবং অভিক সরকারের সাথে সহলিখিত তিতির পাখি ও প্রিন্সেস পাঠক মহলে অত্যন্ত সুপরিচিত ও জনপ্রিয়। দুইটি বইয়েরই নতুন সংস্করণ প্রকাশিত হতে চলেছে বইচই পাবলিকেশন থেকে খুব তাড়াতাড়ি। আজকের গল্পটি আমরা নিয়েছি অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত আতঙ্ক একাদশ থেকে। ভিন্ন স্বাদের কিছু অলৌকিক গল্প পড়তে চাইলে বইটি আজই সংগ্রহ করুন। আজকের গল্প শুনতে একটি হেডফোন কিন্তু মাস্ট। শুরু হতে চলেছে অনুষ্টুপ শেঠের লেখা কুলদেবতা। आप अतिथि है, you know अतिथि। guest is our god। কথা বলে লোককে পটানোতে মামাজির সমকক্ষ খুব কমই দেখেছি। পাওয়াইয়ের কাছের এই শপিং মলে ইন্ডিয়ান জিনিসপত্রের আরও বেশ কিছু দোকান আছে, কিন্তু দাম সবচেয়ে চড়া হওয়া সত্ত্বেও মামাজির সুন্দরামের বিক্রি সবচেয়ে বেশি। আশেপাশে কর্পোরেট অফিসে এত বিদেশি আসে বলে পাওয়াই এমন জিনিসের খদ্দের পাওয়ার স্বর্গ। দেশে ফেরার সময় তারা সবাই একদম ভারতীয় অথেন্টিক আর সম্ভব হলে অ্যান্টিক কিছু নিয়ে যেতে চায়। মামাজি সেখানে অতুলনীয়। আজকে সাহেবকে মামাজি বোঝালেন, এই হাতিটা ভীম শঙ্কর মন্দির চত্বরের এক প্রহরী হাতির রেপ্লিকা। বানানোর পর এটাকে সেই ভীম শঙ্কর মন্দিরের পূজা রীতি অনুযায়ী সংস্কারও করা আছে। তাই এটা যার ঘরে থাকবে তার কোনো বিপদ আপদ হবে না। কি নির্বিকারে মিথ্যে বলেন ভদ্রলোক, দেখলে অবাক হতে হয়। সাহেব তার ফিয়ন্সের জন্য একটা গিফট খুঁজছিল। এসব বাক্যবাণে একদম ধরাশায়ী হয়ে জিনিসটা কিনে ফেলল। খুব যত্ন করে প্যাক করে দেওয়া বাক্সটা হাতে আঁকড়ে 6 ফুটের দশাশয়ী লালমুখ সাহেবটা অনেক থ্যাংক ইউ বলে বেরোলো। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। আর সাথে সাথে আমি আর হেমল এতক্ষণ ধরে যে হাসিটা চেপে রেখেছিলাম সেটা এবার ফেটে বেরোলো। হিমালের মামাজি ক্যাশ কাউন্টারে বসেছিলেন। তিনি আমাদের মতো সশব্দে না হাসলেও ঠোঁটের কোণে মিচকি হাসিটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমাদের হাসি থামলে মামাজি ড্রয়ার থেকে 100 টাকা বার করে হেমলকে ঠান্ডা মতলব কোকা কোলা নিয়ে আসতে বললেন। হেমল, কোকা কোলা 3। জি মামাজি, জি জি। কাজের ফাঁকে ওটুকু দিয়েই সেলিব্রেশন হোক। হেমল আমার কলেজের দোস্ত, তখন থেকেই আসা যাওয়া এই দোকানে। তখন থেকেই মামাজির কাছে তালিম। আমাদের রঘুরামের হাতের কাজ মোটেই খারাপ না। দেশে থাকতে কাঠের মিস্ত্রি হিসাবে তার বিস্তর নাম ডাকছিল। সূক্ষ্ম কারুকার্য ফোটাতে সে বেশ ভালোই পারে। 10 ইঞ্চি মাপের ওই হাতিটা নিয়ে কোনো মেলা বা দোকানের সামনে বসলে আরামসে 200-300 টাকা দাম তো পেতই। মামাজি সেটা বিক্রি করলেন 3300 টাকায়, তাও আবার 3500 টাকা দাম বলে 200 টাকা ডিসকাউন্ট দিয়ে। মামাজি অবশ্য পুরোটাই মিথ্যে বলেননি। ভীমাশঙ্কর মন্দিরে সারাক্ষণ লোকের আনাগোনা, সেখান থেকে কেউ সব তুলবে। সুরে পদ্মফুল ধরা হাতিটা আসলে পাথরে খোদাই করা ছিল। সেটা রাখা ছিল জঙ্গলের মধ্যে ভাঙাচোরা গোছের একটা দেউড়িতে। রঘুরাম সেটা দেখে দেখে কাঠে খোদাই করেছে। আর আসল পাথরটা মামাজির কাছেই আছে। সেটাও বিক্রি হবে,
তবে অনেক বেশি দামে। সেটা আসলে সত্যিকারের অ্যান্টিক তো, সেসব খদ্দেরকে আমি চিনি না। আমি রাজেশ সান্যাল, বয়স 27, অরিজিনালি বাঙালি হলেও বর্ন অ্যান্ড ব্রট আপ ইন মুম্বাই। পড়াশোনায় কখনোই খুব দর ছিলাম না, তবে হিন্দি আর মারাঠিটা সমান তালে বলতে পারি। প্লাস আমার ট্রেকিং করার শখ আছে। সব মিলিয়ে স্মার্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে চাকরিটা জুটে গেছে। আমরা ট্যুরিস্টদের নিয়ে ঘুরতে যাই বিভিন্ন জায়গায়, সেখানে তাদের থাকা খাওয়া, ট্রিপ প্ল্যানিং, সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে দেওয়াই আমাদের কাজ। সেরকম এক দলকে নিয়েই সেবার ভীমাশঙ্কর গেছিলাম। জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করতে করতে চোখে পড়েছিল ঝোপঝাড়ে ঢাকা আধখানা ভাঙা দেউড়ি। কাছে গিয়ে দেখলাম ধার থেকে আলগা হয়ে ঝুলছে এই খোদাই করা পাথরটা। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার অজুহাতে দলটাকে একটু এগিয়ে যেতে বলে প্রথমেই কিছু ছবি তুলে নিলাম। তারপর ব্যাগের স্পেশাল খোপ থেকে সরঞ্জামগুলো বার করলাম। ছেনি হাতুড়ি দিয়ে অভ্যস্ত হাতে পাথরটার বাকিটুকু খসিয়ে নিতেও বেশি সময় লাগলো না। তবে বাকি রাস্তাটা হাঁটতে গিয়ে বারবার পিছিয়ে পড়ছিলাম, আর তাই বস মোহিত স্যারের কাছে বকুনিও খেতে হয়েছিল বিস্তর। আসলে পাথরের টুকরোটা থাকায় ব্যাকপ্যাকটা বড্ড ভারী হয়ে গেছিল। মামাজি আমাকে 2000 টাকা দিয়েছিল এটার জন্যে। নিজে যে কত হাজার টাকা নাকি লাখ কামাবে কে জানে। আজও জঙ্গলেই ঘুরবো ঠিক করেছি। এই তল্লাটে এই প্রথম এলাম। সাধারণ ট্যুরিস্ট এমনিতে নাম করা জায়গাগুলো যেতে চায়, কিন্তু 5 জন বয়স্ক বাঙালির এই গ্রুপটা একটু যেন অদ্ভুত। এরা সারাক্ষণ চোখে বাইনোকুলার এঁটে পাখি বা প্রজাপতি খুঁজছে। এদের টার্গেট ছিল তুঙ্গারেশ্বর ফরেস্ট। আমরা সেই সাথে একদিনের জন্য ভাষায়ও জুড়েছিলাম। এই ভাষায় অঞ্চলটা আসলে গুজরাটি সুলতান বাহাদুর শাহর অধীন। তখন নাম ছিল সোপারা। খুব ব্যস্ত বন্দর ছিল। পর্তুগিজরা তো দুবার আগুনে পুড়িয়ে দিয়েছিল জায়গাটা। দখল করার পর তারা জায়গাটার নতুন নাম রাখে বাসিম না বাকিম। তারা নতুন করে দুর্গও বানায়, বন্দরটাকে আরও উন্নত করে। প্রায় 200 বছর পর্তুগিজ শাসনে থাকার পর মারাঠারা এটা দখল নেয়। তখন নাম হয় বাজিপুর। অবশেষে ইংরেজরা জায়গাটা দখল করে, নামও পাল্টে হয় বাসিম, যা এখন লোকমুখে ভাষায়। এমনিতে জায়গাটা খাসা। ফোর্ট দেখে আমার তো মন নেচে উঠেছিল। এমন পুরনো সময় থমকে থাকা দুর্গে কি কিছুই পাবো না তুলে আনার মতো? কিন্তু ঘুরে ফিরে একটু হতাশই হলাম। একদম ল্যাপা পোঁছা জায়গা। মামাজির কারবারে লাগে এমন কিছুই পেলাম না। বাকি যা যা দেখা হলো সেদিন, সেগুলো বিশেষ কোনো কমের না। চিনচটি ফলসে এখন জল নেই তেমন, বীজগুলোও সাদামাটা। অবশেষে গতকাল ফরেস্ট আর তুঙ্গরেশ্বর মন্দির দেখে বুঝলাম এই ট্রিপটা শুকনোই যাবে। একদম রং টং করা চালু মন্দির, ধারে কাছে পুরনো কোনো স্ট্রাকচারও নেই। নিজেকে সান্ত্বনাই দিলাম এই বলে যে পরের হপ্তায় জহরের দিকে গিয়ে পথে সেই গাঁওয়ার আর্টিস্টের ঘরে যাওয়ার সুযোগ পাবো। তার কাছ থেকেই 100-150 টাকায় চমৎকার ওর্লি পেন্টিং নিয়ে আসবো। পার পেন্টিং 200 দেন মামাজি। তারপর রঘুরামের তৈরি ফ্রেমে ভরে সেগুলো 700-1000-এ বেচে দেন। আর জঙ্গলটা একটু একা দেখবো বলেই ঠিক করেছিলাম। এই দলটাও নিজেরা ঘুরতেই বেশি পছন্দ করে, আমরা সঙ্গে থাকলে একটু অখুশি হয়। তাছাড়া কাল মোটামুটি সবই দেখানো হয়ে গেছে। আজ লাঞ্চের পর তাই মোহিত স্যার আর পিটার মিটিং স্পটে শতরঞ্জি পেতে বসে পড়ল। সবাইকে বলা হলো 5টার মধ্যেই ফিরে আসতে হবে আপনাদের। আমরা তাহলে এখানেই মিট করছি। এই ক্যামেরাটা নিয়েছিস তো? দলটা একদিকে চলে গেল। স্যারের পারমিশন নিয়ে আমিও অন্যদিকে জঙ্গলে ঢুকে পড়লাম। পাহাড় জঙ্গলের মাঝে গেলে আমার ট্রেকার সত্তাটা জেগে ওঠে। চোখ মেলে দেখে নি ঘন জঙ্গলের বড় বড় গাছের পাতার ফাঁক দিয়ে
আলো পড়ে মাকড়সার জালের মতো খোপ খোপ হয়ে আছে মাটিতে। ফিনফিন করে ফড়িং আর কী সব পোকা উড়ছে। আসলে দুপুরের পরেই জঙ্গল ঝিম মেরে যায়। বিশ্রামের সময় এটা সবার। আবার হাঁক ডাক শুরু হবে সূর্য ডোবার ঠিক আগে। ঘরে ফেরার পালা তখন। তারপর আঁধার নামবে। যত নিশাচর তখনই জেগে উঠবে মাটিতে আর গাছের ডালে। আমার কিন্তু এই ঝিমন্ত জঙ্গলটাই বেশ লাগছিল। তাই ঝরা পাতা, কোমর পোকার খুঁড়ে তোলা মাটির ঢিবি, টুকটাক ঝরে পড়া সাদা সজনে ফুলের মতো ফুল সব মারিয়ে আরও গভীরে ঢুকছিলাম। রোদ ঢোকার রাস্তা প্রায় নেই বলেই বোধহয় ভেতরটা এত ঠান্ডা লাগছিল। তাও একটা সময়ের পর বেশ ক্লান্ত লাগলো। গাছের গুঁড়িতে হেলান দিয়ে একটু জিরিয়ে নিলাম। আপন মনে কিছু দূর এগোনোর পর ঘড়ি দেখলাম। 4টা বেজে কাঁটাটা অনেকটাই এগিয়ে গেছে দেখে বুঝলাম এইবার ফিরতে হবে। কিন্তু পেছনে ফিরতেই খেয়াল হলো যে সরু পথ ধরে মূল রাস্তা থেকে উঠে এসেছিলাম সেটা কখন যেন ফুরিয়ে গেছে। যেখানে দাঁড়িয়ে আছি সেটা স্রেফ এবড়ো খেবড়ো ঘাস জমি। যাচ্ছলে এতদিনের এত ট্রেকিংয়ের পরও পথ ভুল করলাম। দিকের আন্দাজটাও গুলিয়ে গেছে। পুরো আনাড়ির মতো এলোপাতাড়ি হেঁটেছি নির্ঘাত। পকেট থেকে ফোনটা বার করে দেখলাম, কোনো সিগন্যাল নেই। এই জঙ্গলে ঢোকার পর থেকেই টাওয়ার চলে যাচ্ছিল। কিন্তু এখন কি করব? আন্দাজে একটা দিক ঠিক করে পা চালাই। 5টার মধ্যে মিটিং পয়েন্টে ফিরতে পারবো কিনা জানি না। না পারলে আবার খুবই মুশকিল। আমায় ফেলে রেখে ওরা চলেও যেতে পারবে না। আবার বেশি দেরি হলে ট্যুরিস্টরা বিরক্ত হবে। কোম্পানির বদনাম। হাঁটার গতি বাড়ায়। ফোনটা বারবার এদিক ওদিক ধরে দেখি টাওয়ার ধরে কিনা। এভাবেই চলতে চলতে মনে হয় যেন একটা ক্ষীণ পায়ে হাঁটা পথ দেখতে পাচ্ছি। এদিক দিয়ে আসিনি সেটা বুঝলেও আমার তখন খড়কুটো আঁকড়ে ধরার মতো মনের অবস্থা। প্রায় দৌড়েই উঠে আসি সুড়িপথ ধরে একটা টিলার মতো ঢিবির ওপর। সামনে একটা বহু বহু প্রাচীন অশ্বত্থ গাছ। হাওয়ায় তার পাতার টিকিগুলো কাঁপছে। কিন্তু সে সব পেরিয়ে আমার অভিজ্ঞ চোখ আটকে গেল গাছটার ঠিক পিছন দিকে। কালো পাথরের একটা স্তূপ দেখা যাচ্ছিল গাছের আড়ালে। এই কালো পাথর দিয়েই তৈরি এই অঞ্চলের দুর্গগুলো। এমনকি ভাষাই ফোর্টও বানানো হয়েছে এই পাথর দিয়েই। গাছটা বেড় দিয়ে এগিয়ে যায় সামনের দিকে। দেরি হচ্ছে বুঝেও জিনিসটা একবার না দেখে তো চলেও যেতে পারবো না। খুবই অপটু হাতে জোড়া তারা দেওয়া একটা স্ট্রাকচার। দুপাশে খানিকটা সিঁদুরের মতো কিছু লাল রং মাখানো দেখে মনে হচ্ছে এটা কোনো ধর্মস্থান। এই জিনিসটার তো এদেশে কমতি নেই। হবে নুড়ি পাথরের শিবলিঙ্গ বা থ্যাবড়া কোনো হনুমানের মুখ। ফিরে যাওয়ার জন্য ঘোরার আগে স্রেফ অভ্যাসের বসে ঝুঁকে ঘুপচি ফোকরের মধ্যে দিয়ে নজর চালিয়েই স্তম্ভিত হয়ে গেলাম। এটা কি? কেটে চললো। আচমকা চিৎকার শুনে সত্যি একটু আঁতকে উঠেছিলাম। বাড়ানো হাতটা চট করে টেনে নিয়ে পিছনে ফিরি। এক দেহাতি বুড়ি, সাদা সনের নুড়ি চুল, তবে পরিপাটি, মলিন পেঁয়াজ রঙের শাড়ি হাঁটুর ওপর কাছা দিয়ে পরা, চোখে খড় দৃষ্টি। আমার শহুরে চেহারা দেখেই হয়তো সুর এক ধাপ নামালো বুড়ি। শুধলো, তুমি কোনে কাসালা আলে? মহিলা নির্ঘাত কলি, মানে ওই এদিকের মৎস্যজীবী আদিবাসী সম্প্রদায়ের। খানিক আগেই কুপারি ভাষা বলছিল। ওটা একদমই বলতে পারি না, ভালো বুঝিও না। তবে পরের কথাটা মারাঠিতে। অল্প কথায় তাকে বোঝালাম পথ হারিয়ে ফেলেছি, ওয়াচ টাওয়ারের কাছে যেতে চাই। বুড়ির চোখের চাউনিও নরম হয় এবার। সাহস করে
হাত দিয়ে দেখিয়ে জানতে চাই এটা কোন দেবতার মন্দির। आमची कुल देवता आहे. বুড়ির গলায় যেন গর্ব ঝরে পড়ে। মূর্তিটা যে কত পুরনো এই প্রশ্নের উত্তরে অবশ্য ঠিকঠাক কিছু জানা গেল না। বুড়ি মাথা দুলিয়ে মারাঠি কুপারি মিশিয়ে যা বলল তার কোনো মাথা মুন্ডু নেই। বুড়ি বলল চন্দ্র সূর্য সৃষ্টি হবার আগে থেকেই নাকি এই দেবতা এখানে বিরাজ করছেন। এই নিয়ে বলতে দিলে বুড়ি অনন্তকাল ধরে বকেই যাবে। তাই তাকে থামিয়ে দিয়ে ওয়াচ টাওয়ারে পৌঁছবার পথ নির্দেশ ভালো করে বুঝে নিলাম। যা বুঝলাম তাতে এই টিলা থেকে নেমে পশ্চিম দিকে সোজা গেলেই জায়গাটা পেয়ে যাব। রাস্তা সঠিক বুঝে নেওয়ার পর বললাম, মালা পানি পাইজে তাই? জল খেতে চাইলে দেয় না এমন পাষণ্ড এদেশে বিরল। বুড়িও অশ্বত্থ গাছের অন্যদিকে তার ঘর থেকে জল আনতে গেল। আর সে চোখের আড়াল হওয়া মাত্র আমি সক্রিয় হয়ে উঠলাম। বুড়ির যেতে আসতে যতটুকু সময় লাগবে সেটাই আমার কাজের জন্য যথেষ্ট। আধ ঘন্টা বাদে জিপের পিছনে মাথা হেট করে বসেছিলাম। মোহিত স্যারের রাগ সহজে পড়ে না। সারা রাস্তা ধুম বকুনি খেতে খেতে এলাম। অমন একা একা রাস্তা ছেড়ে বেমক্কা জঙ্গলে ঢুকে যাওয়াটা খুবই অন্যায় হয়েছে, কথাটা সত্যি। তার উপর আমার পৌঁছতে দেরি হয়েছিল বলে দাঁড়িয়ে থেকে থেকে ট্যুরিস্টদের মুখভার। হোটেলে ফিরেও স্যারের রাগ কমল না। আমায় বললেন সোজা রুমে চলে যেতে, না ডাকলে যেন না আসি আপাতত। এক ম্যাডাম নাকি ভারী চটেছেন আমার উপর। কি এক স্পিসিসের ছবি তুলতে না দিয়েই তাকে বাকিরা ধরে এনেছিলেন লেট হচ্ছে বলে। তারপর এসে আমার জন্য খামোখা দাঁড়িয়ে থাকতে হয়েছে। কাজেই স্যার আর পিটার মিলে এখন ড্যামেজ কন্ট্রোল করবে, আমি যেন ম্যাডামের সামনে না যাই। আমার তাতে অবশ্য সুবিধেই হলো। আমার আর পিটারের একটা ডাবল রুম, ঢুকে লক করে দিলাম। তারপর বিছানায় বসে সন্তর্পণে ওটা বার করলাম। একটা আধ হাত মতো সাইজের মলিন মাটি মাখা ধাতব মূর্তি। কি ধাতু কে জানে, কিন্তু রীতিমতো ভারী। সোনা নয়, পিতল হলেও হতে পারে। শরীরের নিচের অংশে মূর্তিতে যেমন থাকে তেমন পেঁচানো অধবাস, খালি গায়ে ও হাতে অলংকার। কিন্তু বৈশিষ্ট্য আছে মুখটায়। তীক্ষ্ণ চঞ্চুর মতো নাকে মুখ প্রায় ঢাকা, গোল গোল দুই চোখে ক্ষুধিত দৃষ্টি। পিঠে আবার লুটিয়ে পড়া অঙ্গবস্ত্র, যাকে ক্লোক না কেপ কি জানি বলে। রোমান প্রভাব আছে নাকি? এত শত অবশ্য আমি ভালো জানি না, তবে এটা জানি যে তাও মেরেছি। মামাজি এ জিনিস লুফে নেবেন। नको स्पर्श नको. কানে না, মনে আবার চিৎকারটা ভেসে এলো। মূর্তিটা খোঁদলের মধ্যে একটা বেসে আটকানো ছিল, এটা বুঝতে পারিনি। খানিকটা চার দিতেই অবশ্য খুলে এলো, কিন্তু ওই করতে গিয়ে কখন যে বুড়ি ফিরে এসেছে বুঝতে পারিনি। খানিকটা বাধ্য হয়েই কারাটে শেখা ক্ষিপ্রতায় হাত চালাতে হয়েছিল। এক ঘায়েই লুটিয়ে পড়েছিল শরীরটা। আশা করি মরে যায়নি। যত্ন করে মূর্তিটা একটা টি শার্টে জড়িয়ে ব্যাগে ঢুকিয়ে দিলাম। তারপর টিভি চালিয়ে খাটে আধ শোয়া হলাম। এই জিনিস মামাজি লাখে বিক্রি করবে। 10% চাইব নাকি 20? পাথরের এই গুহাটা যেমন অন্ধকার তেমনই সরু। মন বলছে আমাকে এগোতেই হবে, পিছলেই বিপদ। কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না, তাই অসমতল জমিতে পা ঘষে ঘষে এগোচ্ছি।
একটা উঁচু জায়গায় পা পড়তেই টলে উঠলাম। হাত বাড়িয়ে পাশের দেওয়াল ধরে ভারসাম্য ফেলালাম। দেওয়ালটা পাথরের, ভিজে ভিজে আর শ্যাওলা পড়া। বাদুর বা চামচিকের উগ্র গন্ধে নাক জ্বলে যাচ্ছে। ফিরে যাব, আচমকা মুখের ওপর ঝপাং করে কি যেন একটা আছড়ে পড়ল। ধর্মর করে উঠে বসলাম। স্বপ্ন দেখছিলাম এতক্ষণ। সারা গা ভিজে গেছে ঘামে। এত হাঁপাচ্ছি যেন যেন অনেকটা দৌড়ে এসেছি। কি কি জীবন্ত স্বপ্ন! বাঁ গালটা এত জ্বালা করছে কেন? যেন যেন সত্যি কারো থাপ্পড় খেয়েছি ওখানে। ঢকঢক করে জল খেয়ে কিছুটা ঠান্ডা হওয়া গেল। আরে, মুখে জল দিতে গিয়ে মনে হলো বাঁ গালটা সত্যি লালচে হয়ে আছে না? চোখের ভুল নাকি নাকি মনের? এই সব 7-5 ভাবছি, হঠাৎ খেয়াল হলো এই রে, 9টা বেজে গেছে এর মধ্যেই। জব্বর খিদে পেয়েছে। পথ হারানোর চক্করে তো বিকেলের প্যাক করে নিয়ে যাওয়ার টিফিনটাও খাইনি। এতক্ষণে নিশ্চয়ই রাগ পড়েছে সবার। ডিনারের জন্য নিচে যাই। লিফটের দেয়াল জুড়ে আয়না। সেদিকে তাকিয়েই খেয়াল হলো তাড়াহুড়োই চুলটাও আঁচড়ায়নি। সব কেমন উস্কো খুস্কো হয়ে আছে। আঙুল চালিয়ে সেটাই একটু ঠিক করছিলাম, তখনই আলোটা হঠাৎ দপ করে উঠে নিভে গেল। লিফট থেমে গেছে। কারেন্ট গেল নাকি? Do not be alarmed. We are experiencing a temporary power interruption. Please exit when the doors open. ব্যাকআপ জেনারেটর আছে নিশ্চয়ই। অ্যালার্মটা অন্ধকারেও জ্বলজ্বল করছে। টিপে দিই, বাকিরাও জানুক আমি আটকে আছি। কিন্তু আওয়াজ পেলাম না। খারাপ নাকি? তাহলে আলোটা জ্বলছে কিভাবে? এখন কতক্ষণ এই বদ্ধ জায়গায় বোকার মতো দাঁড়িয়ে থাকতে হবে কে জানে। বাড়ি ফিরে একবার চেক আপ করাবো। এত অস্বস্তি হচ্ছে কেন? কতক্ষণ হলো আটকে আছি এখানে? কারো সারা শব্দও পাচ্ছি না। বরং দরজায় কটা লাথি কষিয়ে দেখি, তাতে যদি কেউ শোনে। আওয়াজ তো ভালোই হচ্ছে, কিন্তু কিন্তু কেউ সাড়া দিচ্ছে না তো। তাহলে কি চেঁচাবো? এদিকে আমার আমার দম বন্ধ ভাবটা ক্রমশই বাড়ছে। অক্সিজেন কমে আসছে বোধহয়। এই অবস্থায় চেঁচানোটা কি বুদ্ধিমানের কাজ হবে? বরং নিজেকে শান্ত রাখি। না, ওটাই বেশি দরকার এখন। মাথাটা ঘুরছে। নাকি লিফটটাই দুলতে শুরু করেছে। দেওয়ালটা ধরতে হবে, নইলে পড়ে যাব। কিন্তু এ তো পাথুরে দেওয়াল, ভিজে ভিজে শ্যাওলা পড়া।
আর্তনাদটা আপনা থেকেই গলা থেকে বেরিয়ে এসেছিল। তারপর আর কিছু মনে নেই। লিফট চালু করতে তো হার্ডলি 5 মিনিট লাগলো, এর মধ্যেই রাজেশ এত প্যানিকড হয়ে গেল। আমার পাশের সোফায় বসে নিচু গলায় পিটারের সঙ্গে কথা বলছিলেন মোহিত। আমি এখনো আধশোয়া। লিফট কখন যে নিচে নেমেছিল জানি না। দরজা খুলে আমাকে অজ্ঞান অবস্থায় পেয়ে যে তুলে আনা হয়েছে এইটুকু বুঝেছি। জল ছিটিয়ে জ্ঞান ফেরানো হয়েছে, কারণ জামার বুকের কাছটা ভেজা। ওর শরীরটা মনে হয় ভালো নেই, এই জঙ্গলে ওরকম হলো। যাই হোক, ওকে একটু শুয়ে দিয়ে আসি, বুঝলেন? আপনি আর আমি মিলে এদিকটা সামলে নেব। সেই ভালো। মোহিত স্যার যে সিরিয়াসলি দুশ্চিন্তা করছেন সেটা ওর গলা শুনেই বুঝলাম। একবার ভাবলাম বলি আমি নিচে আপনাদের সঙ্গেই থাকবো, কিন্তু অসম্ভব ক্লান্ত লাগছিল নিজেকে। খিদেটাও মরে গেছিল ততক্ষণে। তাই আর কথা বাড়ালাম না। পিটার আমাকে ঘরে পৌঁছে দিল। ও ঠিক আছে তো? শুয়ে দিয়ে এসেছি, খাবারও তো ঘরেই পৌঁছে দিতে বলেছি। তবে হ্যাঁ, এই একটা অন্য ব্যাপার। কি? এই ঘরে একটা কেমন বিশ্রী বুনো গন্ধ পেলাম, মানে ওই চিড়িয়াখানার পাখির খাঁচার মতন। রাতে ঘুমোতে পারলে হয়। ঘুম আসছে না, খিদে পাচ্ছে। হয়তো খিদের চোটেই চোখটা খুলে গেল, আর এক লাফে উঠে বসলাম। তারপরেই আমার একটা টি শার্ট মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ওটা দিয়েই তো মূর্তিটা মুড়ে রেখেছিলাম। ছুটে গিয়ে ব্যাগ হাতড়ালাম। যা আশঙ্কা করেছিলাম সেটাই হয়েছে। মূর্তিটা নেই। চোর ঢুকেছিল, কিন্তু এই 4 তলায় জানলা দিয়ে চোর আসবে কি করে? আর তাছাড়া জানলা খুলেও না, এসি রুম তো। তার মানে কি হোটেলেরই কেউ নিয়েছে? ডুপ্লিকেট চাবি তো ওদের কাছেই থাকে। কিন্তু এত কষ্ট করে জোগাড় করা মূর্তিটা গেল না তো? ওই তো দরজার পাশের সাইডবোর্ডেই তো ওটা রাখা দেখছি। আমি আনমনে রেখেছিলাম নাকি? না, তাহলে বোধহয় চোর মূর্তিটা ওখানে রেখেই পালিয়ে গেছিল। পিটার আমাকে ধরে ধরে নিয়ে এসেছিল বলে হয়তো ওটা নিয়ে যাওয়ার সাহস পায়নি। মূর্তিটা হাতে নিয়ে খাটে বসলাম। বাবা, এইটা চুরি হলে, আসলে বাটপাড়ি হলে সত্যি বড্ড ক্ষতি হতো। কিন্তু চোর কি মূর্তিটা ঘষেছিল? এটা তো আগের থেকে বেশি পরিষ্কার লাগছে। পিঠের ক্লোকটাও বেশ অন্যরকম। ঢেউ তোলা ডিজাইন কাটা খাঁজগুলো একেবারে আসলে। এমন আচমকা টানা দুটো খুলে গেল যে আপনা থেকেই গলা থেকে চিৎকারটা বেরিয়ে এলো। মূর্তিটাও পড়ে গেল হাত ফসকে। কিন্তু ওটা তো মাটিতে পড়েনি। গ্র্যাভিটির তোয়াক্কা না করে দিব্যি ভেসে রয়েছে বাতাসে। যেগুলো আমি এতক্ষণ ক্লোক বলে ভাবছিলাম সেগুলো আসলে ভাঁজ করা ডানা। এখন ও দুটো পুরোপুরি ছড়িয়ে গেছে দুপাশে। আর চঞ্চুর মতো নাক নয়, ওটা তো চঞ্চুই।
ধারালো, বাঁকা। যে চোখ দুটো আমার দিকে তাকিয়ে আছে তারাও ধাতব নয়, ঘোলাটে হলুদ, জলজলে শিকারি পাখির চোখ। গরুর। সব ভাবনা চিন্তা চাপা দিয়ে মনের মধ্যে কেউ চেঁচিয়ে উঠল, পালাও পালাও। না, পাখিটা আমার দিকেই ডাইভ দিল। এক ঝটকায় সরে গেছিলাম, কাঁধে ডানার ছোঁয়া লেগেছিল খালি। আর কিছু ভাবতে পারিনি। কোনো রকমে দরজা খুলে লিফটের উদ্দেশ্যে রুদ্ধশ্বাসে দৌড়েছিলাম। লিফটে ঢুকে গ্রাউন্ড ফ্লোরের বোতামটা টিপতে লাগলাম পাগলের মতো। দরজাটা বন্ধ হলো, আর আলো নিভে গেল তৎক্ষণাৎ। টের পেলাম আমি লিফটে একা নই, আরো কেউ আছে আমার সঙ্গে। জমাট অন্ধকারেও তার নড়াচড়া আমি টের পাচ্ছি। তার টানা নাড়ার আওয়াজ, নাকে আসছে সেই পচা পাদুরের দুর্গন্ধ। ব্যথায় বেঁকে যাওয়া শরীরটা কোনো মতে টেনে কালো পাথরের স্তূপটার কাছে আনলো আভা। কাল বিকেলে শহুরে ছেলেটাকে দেখেই ওর মনটা কু ডেকে উঠেছিল। চোর একটা। তবু ভালো যে মার খেয়েও ঘাস জমিতেই পড়েছিল, মাথাটা পাথরের কোণে লাগলে আর দেখতে হতো না। আকাশে লাল রং ধরছে। কুলদেবতার পুজোর সময় তো এটাই। ফোঁকরে চোখ লাগাতেই আভার কুঁচকে যাওয়া মুখে খুশির ছোপ ধরল। দেবতা ফিরে এসেছেন। আগেও এমন হয়েছে, প্রতিবারই ভোর হবার আগেই ফিরেছেন তিনি। এমনিতে দেখলে মূর্তিটার কোনো পরিবর্তন ধরা পড়বে না, কিন্তু আভা জানে একটা ছোট্ট বদল হয়েছে মূর্তির নিচের বেদিতে। গরুরের নখের তলায় বন্দি সাপগুলোর দলে যুক্ত হয়েছে আরও একজন। খুব খুঁটিয়ে দেখলে ধরা পড়ে তার চেহারাটা ঠিক সাপের মতো নয়, মানুষের মতো। শুনছিলেন অনুষ্টুপ শেঠের লেখা গল্প কুলদেবতা। গল্পের কথক মামাজি ও টুরিস্টদের ভূমিকায় সৌভিক, হেমল, সম্বিত, মোহিতের ভূমিকায় কৌশিক, পিটার ইন্দ্রজিৎ, ইংরেজ সোহম এবং মন্দিরের বৃদ্ধার ভূমিকায় সুতপা। গল্পের ডাইরেকশন ও আবহ দিয়েছে সৌভিক, কভার বানিয়েছে অভিব্রত। আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ লেখিকা ও অরণ্যমন প্রকাশনীকে। কেমন লাগলো আমাদের গল্প অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক ও আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শোনা হচ্ছে পরের গল্পে। কান রাখুন ট্যাশ গরুর চেঁচানিতে।